আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা তাজা সংবাদ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটের আগে আরও অস্বস্তিতে হুমায়ুন, এবার এজেইউপি ছাড়লেন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাথায় বাজ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত, আটকে গেল ডিএ, জানুয়ারি থেকে জুনের মহার্ঘ ভাতা আর পাবেই না। নরকে পুড়ে যাক, ইসরায়েলকে ক্যান্সার দেশ বলল পাক, পাল্টা জুটল জঙ্গি বার্তা। চাকুরির টোপ দিয়ে গণধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে যুবতীকে ভিন রাজ্যে বিক্রি পরিচিতদের। ভোটের আগে বড় রদবদল, 81 ইন্সপেক্টর ও 68 সাব ইন্সপেক্টরকে সরালো নির্বাচন কমিশন, ছাড় পেলেন না সুপ্রতিম সরকারও। আসছি বিস্তারিত খবরে। প্রথম দফায় ভোটের সপ্তাহ দুয়েক আগে একটি ভিডিও ঘিরে অস্বস্তি বেড়েই চলেছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। গতকাল তৃণমূল ভিডিওটি প্রকাশ্যে আনার পরই হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আসাদউদ্দিন ওয়েসির মেম। আর শুক্রবার পদত্যাগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খোবাইব আমিন। একই সঙ্গে হুমায়ুন তাঁর দলের জন্য কোটি কোটি টাকা কোথা থেকে পাচ্ছেন সেই প্রশ্নও তুললেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন খোবাইব আমিন। তিনি বলেন, আমি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম। গত 31শে জানুয়ারি হুমায়ুনের দলে যোগ দেই। আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হুমায়ুন কবিরের হাত ধরেই তাঁর দলে যোগদান করে বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে আমার পদত্যাগপত্র পাঠিয়েছে। তৃণমূল যে ভিডিও প্রকাশ্যে এনেছে হুমায়ুনের দাবি এআই দিয়ে তৈরি করা। এই নিয়ে খোবাইব আমিন বলেন, যে ভিডিও দেখা গেছে তাকে এআই বলা হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি একটা দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটে লড়ছে আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ফোনে বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে। প্রশ্ন উঠলে উনি বলেন, বিধানসভায় যাই সৌজন্যমূলক ফোন আসে। খোবাইব আমিন আরও অভিযোগ করেন, রাজস্থানের আজমির শরীফে গিয়েছিলাম, আমরা একটি হোটেলে উঠেছিলাম, বিপুল অর্থ ব্যয় করেছিলেন, কিভাবে করেছিলেন তার উত্তর পাইনি। ওইসব তার সঙ্গে অনেকে দেখা করতে এসেছিলেন। তার আরও অভিযোগ, প্রার্থীদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা বলেছেন জেতার থেকেও ভোট কাটতে হবে। ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ কেন, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন। হুমায়ুনের দলের পদত্যাগে রাজ্য সভাপতি আরও বলেন, যে দলটা 3 থেকে 4 মাস আগে তৈরি হলো, সেই দল কি করে কোটি কোটি টাকা খরচ করছে, হেলিকপ্টার পাচ্ছে। এই টাকার উৎস আমি সভাপতি হিসাবে জানতে পারিনি। হুমায়ুন কবির তার ছেলের কাছ থেকে টাকা নিতে বলতেন, সেই অর্থের উৎস খুঁজতে চেষ্টা করেছে, কিন্তু বিষয়টি অনেক গভীর, সেখান পর্যন্ত পৌঁছতে পারেনি। বাংলার মানুষ প্রশ্ন করুন, এত অর্থ কোথা থেকে এলো, হেলিকপ্টার কোথা থেকে এলো? আর রাজনীতি করবেন না জানিয়ে তিনি বললেন, রাজনীতি থেকে সরে যাচ্ছি, একজন পীরজাদা হিসাবে থাকবো। চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণ এবং সেই নেক্কারজনক ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে যুবতীর পরিচিত 2 ব্যক্তি তাকে গাড়িতে তুলে হেস্টিংসে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় হুগলি সেতুর নিচে গাড়ি থামিয়ে তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে অচৈতন্য করে দেওয়া হয় এবং গাড়ির ভেতরে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে এবং পরবর্তীতে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল করতে থাকে। নির্যাতিতার বয়ান অনুযায়ী এই ব্ল্যাকমেইলের সুযোগ নিয়ে অভিযুক্তরা তাকে ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে গিয়ে অন্য 3 ব্যক্তির কাছে 50,000 টাকায় বিনিময়ে বিক্রি করে দেয়। সেখানে একটি ফ্ল্যাটে আটকে রেখে আবারও তাকে গণধর্ষণ করা হয় এবং সেই ঘটনারও ভিডিও তোলা হয়। কলকাতায় ফেরার পথে অভিযুক্তরা তাকে হুমকি দেয় যে মুখ খুললে তাকে যৌনকর্মী হিসাবে পরিচয় দেওয়া হবে। এমনকি অভিযুক্তরা তাকে দেহ ব্যবসায় নামার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে এবং পুনরায় যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ব্ল্যাকমেইলের ভয় কাটিয়ে হেস্টিংস থানায় দ্বারস্থ হয় ওই যুবতী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ
জোর করে মাদক খাওয়ানো, অপহরণ, গণধর্ষণ এবং ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন কলকাতার এবং অন্যজন হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের ওই 3 ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধে ব্যবহৃত সেই ভিডিওগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইসরায়েলকে ক্যান্সার রাষ্ট্র বলে আক্রমণ শানালো পাকিস্তান। ইরান আমেরিকার শান্তি আলোচনার আবহেই লেবাননে বেঞ্জামিন নেতানিয়াহুর আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ইসরায়েল মানবতার জন্য অভিশাপ। যারা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছেন তারা যেন নরকে পুড়ে যান সেই প্রার্থনাও করেছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যে মন্তব্যের পাল্টা দিয়েছে নেতানিয়াহুরা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, এরকম মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই রেশ ধরে ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করবে কিনা সে বিষয়ে আপাতত তেল আভিভের তরফে কিছু জানানো হয়নি। তবে পুরো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে, যেটা সূত্রপাত করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ লেখেন যে ইসরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে সেই সময় লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। সেই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। প্রথমে গাজায়, তারপর ইরানে, এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে যারা ইউরোপিয়ান ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য প্যালেস্টাইনের মাটিতেই ক্যান্সার দেশকে তৈরি করেছে তারা যেন নরকে পুড়ে যান। পাল্টা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কড়া ভাষায় বলা হয় যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার যে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তা অত্যন্ত নিন্দনীয়। এই বিবৃতিটি কোনো সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে নয় যে নিজেকে শান্তির জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করছে। একই সুরে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন স্যার বলেন, শান্তি মধ্যস্থতাকারী হিসাবে দাবি করা একটি সরকারের পক্ষ থেকে করার এই নির্লজ্জ ইহুদি বিদ্বেষী অপবাদে ইসরায়েলের অত্যন্ত গুরুতরভাবে দেখছে। ইহুদি রাষ্ট্রকে ক্যান্সারের মতো আখ্যা দেওয়া কার্যত সেটির বিনাশের আহ্বান জানানোরই নামান্তর। যারা এই ধ্বংসের শপথ নেন সেই সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরায়েল আত্মরক্ষা করবে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের গতকাল তৃণমূল ভিডিওটি প্রকাশ্যে আনার পরই হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আসাদউদ্দিন ওয়েসির মেম। আর শুক্রবার পদত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খোবাইব আমিন। একই সঙ্গে হুমায়ুন তাঁর দলের জন্য কোটি কোটি টাকা কোথা থেকে পাচ্ছেন সেই প্রশ্নও তুললেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন খোবাইব আমিন। তিনি বলেন, আমি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম। গত 31শে জানুয়ারি হুমায়ুনের দলে যোগ দেই। আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হুমায়ুন কবিরের হাত ধরেই তাঁর দলে যোগদান করে বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে আমার পদত্যাগপত্র পাঠিয়েছে। তৃণমূল যে ভিডিও প্রকাশ্যে এনেছে হুমায়ুনের দাবি এআই দিয়ে তৈরি করা। এই নিয়ে খোবাইব আমিন বলেন, যে ভিডিও দেখা গেছে তাকে এআই বলা হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি একটা দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটে লড়ছে আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ফোনে বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে। প্রশ্ন উঠলে উনি বলেন, বিধানসভায় যাই সৌজন্যমূলক ফোন আসে। খোবাইব আমিন আরও অভিযোগ করেন, রাজস্থানের আজমির শরীফে গিয়েছিলাম আমরা, একটি হোটেলে উঠেছিলাম। বিপুল অর্থ ব্যয় করেছিলেন। কিভাবে করেছিলেন তার উত্তর পাইনি। ওইসব তার সঙ্গে অনেকে দেখা করতে এসেছিলেন। তার আরও অভিযোগ, প্রার্থীদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা বলেছেন জেতার থেকেও ভোট কাটতে হবে। ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ কেন তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন। হুমায়ুনের দলের পদত্যাগে রাজ্য সভাপতি আরও বলেন, যে দলটা 3 থেকে 4 মাস আগে তৈরি হলো সেই দল কি করে কোটি কোটি টাকা খরচ করছে, হেলিকপ্টার পাচ্ছে। এই টাকার উৎস আমি সভাপতি হিসাবে জানতে পারিনি। হুমায়ুন কবির তাঁর ছেলের কাছ থেকে টাকা নিতে বলতেন, সেই অর্থের উৎস খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু বিষয়টি অনেক গভীর, সেখান পর্যন্ত পৌঁছতে পারিনি। বাংলার মানুষ প্রশ্ন করুন, এত অর্থ কোথা থেকে এলো, হেলিকপ্টার কোথা থেকে এলো? আর রাজনীতি করবেন না জানিয়ে তিনি বললেন, রাজনীতি থেকে সরে যাচ্ছি, একজন পীরজাদা হিসাবে থাকবো।
লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকদের জন্য বড় খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে ছিল ডিএ নিয়ে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় বর্তমানে ডিএ 53% আটকে রয়েছে। এই পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মহার্ঘ ভাতা বৃদ্ধিকে স্থগিত করা হলো, নাকি আর হবেই না? সাধারণত প্রতি বছর 2 দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। একটি জানুয়ারি থেকে এবং অন্যটি জুলাই থেকে কার্যকর করা হয়। মূল্যস্ফীতির হারের উপর ভিত্তি করে এই ভাতা নির্ধারণ করা হয়। 2024 সালের জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল পরবর্তী দফার ডিএ বৃদ্ধি, কিন্তু মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা বা অনুমোদন না আসায় আপাতত তা থমকে আছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী 53% হারে ডিএ পাচ্ছেন, যে শেষবার 3% বৃদ্ধি করা হয়েছিল। আর্থিক বিশেষজ্ঞদের মতে সরকার অত্যন্ত সতর্ক। ডিএ বৃদ্ধি করলে সরকারের রাজকোষের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়। মন্ত্রিসভা কেন এই সিদ্ধান্ত এড়িয়ে গেল তার নির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে জানানো হয়নি। তবে জল্পনা চলছে যে আসন্ন কিছু রাজ্যের নির্বাচন এবং বাজেটের পর আর্থিক পরিস্থিতির সামঞ্জস্য রক্ষা করতেই এই বিলম্ব হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন যে করোনা অতিমারির সময় যেভাবে ডিএ বৃদ্ধি ফিজ বা স্থগিত করা হয়েছিল, এবারও তেমন কিছু হবে কিনা। তবে সরকার এখনো পর্যন্ত স্থগিতকরণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, ফলে এটি স্থগিত হওয়ার চেয়ে বিলম্বিত হওয়ার সম্ভাবনাই বেশি। মহার্ঘ ভাতা নির্ধারিত হয় মূলত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা খুচরো মুদ্রাস্ফীতির তথ্যের উপর ভিত্তি করে। শ্রম ব্যুরো প্রতি মাসে এই তথ্য প্রকাশ করে। গত কয়েক মাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে কর্মচারীদের ডিএ আরও অন্তত 3% বৃদ্ধি পাওয়ার কথা। যদি 3% বা 4% বৃদ্ধি পায়, তবে মোট ডিএ 56% থেকে 57% পর্যন্ত পৌঁছতে পারে। কর্মচারী সংগঠনগুলির দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে ডিএ ঘোষণা না হওয়া তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থটুকু খুবই জরুরি। মহার্ঘ ভাতার এই অনিশ্চয়তার মাঝে আরও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অষ্টম বেতন কমিশন। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2025 সালে শেষ হওয়ার কথা। কর্মচারীরা আশা করছেন 26 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। কিছু বিশেষজ্ঞদের মতে সরকার যদি ডিএ বৃদ্ধিতে দেরি করে, তবে তা সরাসরি নতুন বেতন কমিশনের কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। কারণ নিয়ম অনুযায়ী ডিএ যখন 50% সীমা অতিক্রম করে তখন তা মূল বেতনের সাথে যুক্ত হওয়ার কথা, যদিও সরকার এই মার্জিন বা যুক্ত করার বিষয়ে এখনো সবুজ সংকেত দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন ইতিমধ্যেই সরকারের এই নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এটি কর্মচারীদের আইনগত অধিকার। জুলাই মাসে পার হয়ে আগস্ট মাসের মাঝামাঝি চলে এলেও কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ বাড়ছে। অনেক সংগঠন ইতিমধ্যেই সরকারকে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের দাবি, বকেয়া ডিএ সহ দ্রুত নতুন হার ঘোষণা করা হোক। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের উপর শুধু কর্মরত কর্মচারী নন, প্রায় 65 লক্ষ পেনশনভোগীর ভবিষ্যতও জড়িয়ে আছে। তাদের ক্ষেত্রে একে বলা হয় মহার্ঘ ত্রাণ বা টিআর। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসার খরচ এবং দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য এই বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার সিদ্ধান্তে দেরি হওয়ার ফলে তারাও আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরিশেষে বলা যায় যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ বৃদ্ধির বিষয়টি এড়িয়ে গেলেও তা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে, এমনটা বলার সময় এখনো আসেনি। সাধারণত সরকার উৎসবের মরশুমের আগে বড় কোনো ঘোষণা করে থাকে, সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বকেয়া বা অ্যারিয়ার সহ ডিএ ঘোষণা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে যতক্ষণ না সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হচ্ছে ততক্ষণ জল্পনা চলতেই থাকবে। কর্মচারীদের এখন তাকিয়ে থাকতে হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকের দিকে। সরকার কি মূল্যস্ফীতির চাপ সামলাতে কর্মচারীদের হাতে বাড়তি টাকা দেবে, নাকি রাজকোষ বাঁচাতে আরও কিছুটা সময় নেবে, সেটা এখন দেখার বিষয়।